আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সো এই ভিডিওটা যেহেতু অনেক আগের করা, যার কারণে এই ভিডিওর কোয়ালিটিটা অনেক খারাপ হয়েছে। সো নিউ ভিডিওগুলোতে 100x বেটার কোয়ালিটি আমি তোমাদের দিব। সো অলরেডি কিন্তু 15 দিনের জন্য একটা রুটিন আপলোড করা হয়েছে। ওই 15 দিনে আমি তোমাদের বৃত্তি পরীক্ষার 5টা বই কমপ্লিট করে দিব। আর সবগুলো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভাইয়া কি করতে হবে, আমাদের যে গ্রুপটা, প্রাইভেট গ্রুপটা, এই গ্রুপে অবশ্যই ভাইয়া জয়েন হতে হবে, কারণ এই গ্রুপগুলোতে তোমার ভিডিওগুলো সিরিয়ালে পাবো। অলরেডি দেখো 639 জন মেম্বার কিন্তু অ্যাড হয়ে গেছে, তারা কিন্তু এই কোর্সটা কমপ্লিট করবে। ওকে, সো আশা করি এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবে। আর কিভাবে জয়েন হবা তার কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে, তারপর আমি দেখাবো। দেন তোমার দেখো আরেকটা গ্রুপ আছে আমাদের পাবলিক গ্রুপ। সো এইখানে তোমরা তোমাদের মতামতগুলো শেয়ার করতে পারবা, ঠিক আছে? কার কি মতামত বা কোন ভিডিওটা দরকার বা কার কেমন পরীক্ষা হয়েছে এরকম মতামতগুলো শেয়ার করতে পারো। সো কিভাবে জয়েন হবে, এখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমরা লিঙ্কিং পেয়ে যাবে প্রাইভেট গ্রুপে। ফেসবুকের এখানে নামও দেওয়া আছে, সো এখানে মেসেজ দিলেও তোমরা লিঙ্কিংগুলো পেয়ে যাবে। সো এভাবে জয়েন হতে পারো। আর এই গ্রুপগুলোতে জয়েন হইলে তোমার নেক্সট ইয়ারে বই পেতে পেতে তোমার জুন জুলাই মার্চও লেগে যেতে পারে। সো জানুয়ারি থেকে আমি তোমাদের একেবারে ফ্রি কন্টেন্ট আপলোড করবো ওই প্রাইভেট গ্রুপগুলোতে। সো অবশ্যই ওইখানে জয়েন হতে হবে সবার থেকে এগিয়ে থাকার জন্য। তো আজকের ভিডিওতে টেক্সট বুকের যে পোয়েম আছে, 9টা পোয়েম কিন্তু মোট আছে। সো 9টা পোয়েম আমি তোমাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, একেবারে ফাইনাল রিভিশন, একেবারে টোটালি সব কিছু বুঝাই দিব। আর যেগুলো পড়াবো না, যে পিডিএফগুলো দিব, ওইগুলোর ভিতর থেকেই তোমাদের মূলত প্রশ্নগুলো আসবে, বুঝছো ভাইয়া? সো এখন তোমাদের কি করতে হবে, আমি কিন্তু তোমাদের 15 দিনের একটা রুটিন দিছি। হ্যাঁ, 15 দিনের একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মধ্যে আমি তোমাদের 5টা বই শেষ করে দেখাবো, এবং তোমরাও যদি আমার সাথে সাথে 5টা বই শেষ করতে পারো তাহলে ট্যালেন্ট পুলের যে প্রস্তুতি, একেবারে সর্বোচ্চ প্রস্তুতিতে আমরা পৌঁছাতে পারবো, বুঝছো? সো আজকের ভিডিওতে আমি তোমাদের পাঁচটা পোয়েম সলভ করাবো। আর বাকি থাকবে কয়টা ভাইয়া? 4টা। এই 4টা পোয়েম আমি পরের ক্লাসে আমি বোঝাই দিব, ঠিক আছে? রুটিন অনুসারে তো করা। সো পোয়েমের ক্ষেত্রে 2 দিন তোমরা সময় পাচ্ছ। সো প্রশ্ন যেগুলো পিডিএফ দিব না, তার জন্য প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাবে। ওকে, সো তাহলে চলো আমরা এখন ক্লাসটা শুরু করে ফেলি। এই যে দেখো, সো আমাদের ফার্স্ট পোয়েমটা কি দেখো। ফার্স্ট পোয়েমটা হচ্ছে ভাইয়া ইউনিট 1 লেসন 1-এর বি, অর্থাৎ লোকে বলে বলে রে, ঠিক আছে? সো লোকে বলে বলে রে, এটা লিখছে কে? হাসান রাজা। সো আমরা এখন এখানে দেখো অনেকগুলা স্তবক আছে। দেখো এখানে কয়টা স্তবক? 1টা 2টা 3টা 4টা স্তবক আছে। সো হাসন রাজার কয়টা স্তবক ভাইয়া? 4টা স্তবক। আর 4টা স্তবকের প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা ব্যাখ্যা সহকারে বোঝার চেষ্টা করব। ওকে, সো এখন দেখো প্রত্যেকটা লাইন ভালোভাবে বোঝা এক জিনিস। আর এখানে দেখো, ও দে সে মাই হাউস ইজ নো গুড, এখানে যদি আমরা বাংলা অর্থটা বলি, হ্যাঁ করি, তাহলে কি হবে? দে তারা বলে, সেই বলে, মাই হাউস আমার ঘর, ইজ নো গুড ভালো না। বাট আসলে এটার কবিতার ভাষায় এটা কি হবে? লোকে বলে বলে রে। সো মিলছে? মিলে নাই। বাট আমরা এটার নর্মালি যেভাবে পড়ে না ওইভাবে তো আমরা বুঝবই, বাট এইটা দ্বারা আসলে কি বুঝাইস, এইটার কাব্যিক অর্থটা কি, আমরা টোটালি এইভাবে বুঝবো, ঠিক আছে? সো এইটা তোমরা এমনি দেখে নিতে পারো। হ্যাঁ, এইটা দেখে নিতে পারো। সো আমরা একেবারে লাইন বাই লাইন প্রত্যেকটা স্ট্যান্জারের ভাঙ্গা ভাঙ্গা পড়ব। সো দেখো ফার্স্ট লাইন, ফার্স্ট স্তবক মানে ফার্স্ট স্ট্যান্জার ফার্স্ট লাইন আমরা পড়ব। দেখো, ও দে সেই মাই হাউস ইজ নো গুড, এর বাংলা অর্থ পর্যন্ত আমি এখানে দেয়া দিছি। দেখো, ওরা বলে আমার বাড়ির কোনো দাম নাই বা আমার বাড়ি ভালো না। সো এইটার আসল ব্যাখ্যাটা কি? এখানে তোমার হাসন রাজা হাউস বলতে মানে পার্থিব যে হাউস, ওই হাউস বোঝাইছে না, ওই বাড়ি বোঝাই নাই। এখানে হাউস বলতে তার জীবন, আত্মিক, এইগুলার রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। দেখো এখানে হাউস বা বাড়ি শুধু বাস্তব বাড়ির কথা নয়, এটা তার জীবন, আত্মা বা অস্তিত্বের রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। জাস্ট অস্তিত্বের রূপক অর্থে ব্যবহৃত। হাউস বলতে পার্থিব যে হাউস, ওইটা না। বাট কিন্তু হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হেয়ার, হ্যাঁ কিন্তু এখানে কিছুই না থাকলে আমি কিভাবে কিছু গড়ব। দেখো হোয়াট ক্যান মানে কি, কি পারবো, বা আই বিল্ড গড়তে, বিল্ড মানে কি গড়া, উইথ নাথিং হেয়ার এখানে যদি কিছুই না থাকে তাহলে ভাই আমরা কি গড়ব? হ্যাঁ, সো এটার ব্যাখ্যাটা কি? সে তার অসহায়ত্ব বা নিঃস্ব অবস্থার কথা বলেছে। তার চারপাশে যে কিছুই নেই বা সম্পদ না, কেউ তাকে সহায়তা করতেছে, সো ওইটা সে তুলে ধরছে। তারপর দেখো, আই উইল, এই যে ইরেক্ট আ হোম, আমি একটা ঘর গড়ে তুলব। হ্যাঁ, ইরেক্ট অর্থ বলতে এখানে জোর দিছে। হ্যাঁ, আমি এখানে ঘর গড়ে তুলবই, একে নির্দিষ্ট করছে। সো এইটার মানে হচ্ছে এটা, আই উইল ইরেক্ট আ হোম, তবুও আমি একটা ঘর গড়ে তুলব।
ওকে। সো হাসন রাজার কাছে এই ঘরের কোনো অর্থ নেই, বাট সে ঘর তুলবে। সো এর ব্যাখ্যাটা কি তাহলে এই লাইনটার? এর ব্যাখ্যাটা হচ্ছে সব প্রতিবন্ধকতা সত্ত্বেও সে কিন্তু আশা হারাচ্ছে না, মানে সে ঘর তুলে ছাড়বে। ওকে, সো এইটাই মূলত এই লাইনের অর্থটা। হ্যাঁ, এখানে ঘর বলতে মানে কি বলে তোমার মানসিক বা আত্মিক আশ্রয়কে বুঝাইছে। সো ইয়েট, তবু, হাউ লং, কতদিন, উইল আই ট্রুলি স্টে, স্টে বলতে কি থাকা, হ্যাঁ, ট্রুলি বলতে সত্যিকারের, সত্যিকারের, হ্যাঁ। সো কিন্তু আমি আদৌ কতদিন এখানে থাকতে পারবো, ঘর যে তুলবো আদৌ কতদিন থাকতে পারবো। সো এই লাইনের ব্যাখ্যাটা হচ্ছে হাসন রাজা সে মানে কনফিউশনে আছে যে সে কতদিন বাঁচবে। হ্যাঁ, তারা অস্থায়িত্বের কথা সে প্রকাশ করতেছে। দেখো, এই লাইনটি জীবনের অস্থায়িত্ব বোঝে, মানুষ চিরকাল বাঁচে না, সবকিছু ক্ষণস্থায়ী। তাই এই গড়া ঘরের স্থায়িত্ব নিয়ে তার প্রশ্ন যে সে ঘরটা যে গড়বে, বাট সে কতদিন বাঁচবে সে তো জানে না। সো তারপর আই গেজ ইনটু দ্য মিরর। সো এখানে গেজ, এই যে দেখো এখানে গেজ, গেজ অর্থ হচ্ছে তাকানো। হ্যাঁ, আমরা লুক অর্থ বুঝি না তাকানো, বাট এখানে গেজ, গেজ অর্থ হচ্ছে ভাইয়া তাকানো। ইনটু দ্য মিরর, মিরর তো বুঝি আয়না। সো আমি আয়নায় তাকাই। সো এইটার আসল ব্যাখ্যাটা কি? হ্যাঁ, সো এখানে এই লাইনটা দ্বারা বোঝাইছে যে লালন তার নিজের দিকে তাকায়া সে মানে গভীরভাবে চিন্তা করতেছে, এইটাই। সো আত্মপর্যালোচনা বা নিজের জীবনের দিকে গভীরভাবে তাকানোকে বোঝানো হয়েছে। হ্যাঁ, সো তারপর দেখো নোটিসিং, নোটিসিং অর্থ কি? খেয়াল করা বা লক্ষ্য করা। দ্য স্ট্রেন্স অফ গ্রে, গ্রে বলতে রং, স্ট্রেন্স, স্ট্রেন্স এখানে বলতে বুঝাইছে পাকা রং। স্ট্রেন্স বলতে, স্ট্রেন্স অফ গ্রে বলতে কি? পাকা রং। ইন মাই হেয়ার, চুলের পাকা রং। হ্যাঁ, মানে পাকা রং ঢুকে গেছে। সো এখানে এই লাইনটা দ্বারা বুঝাইছে বয়সের ছাপ পড়ছে বা বার্ধক্য হয়ে আসছে, একটা সময়ের অতিক্রমকে বোঝে বা জীবনের পরিণতির একটা ইঙ্গিত করতেছে। সো তারপর দেখো থিঙ্কিং অফ দিস, থিঙ্কিং বলতে চিন্তা করা বা ভাবতে ভাবতে। সো এটা ভাবতে ভাবতে তার যে বয়স হয়েছে, সো তারপর যে ঘরের বিষয়টা আছে না, সে ঘর গড়বে কি না, সো এটা ভাবতে ভাবতে। হ্যাঁ, সো এই লাইনটার অর্থটা বোঝাই মূলত এই যে জীবনের ক্ষণস্থায়ী বার্ধক্য বা ভবিষ্যতের অজানা দিক নিয়ে চিন্তায় সে ডুবে আছে। সো তারপর হাসন রাজা নেভার বিল্ড আ ডুয়েলিং, বিল্ড বলতে নির্মাণ করা, আর ডুয়েলিং, ডুয়েলিং বলতে কি তোমার কুঁড়ে ঘর বা ঘর। অর্থাৎ হাসন রাজা কখনো ঘর কি করবে না, বানাবে না। হ্যাঁ, কারণ হচ্ছে কি হাসন রাজা ছিলেন একজন মরমিয়া ভাবধারার একজন কবি। সো এখানে মরমিয়া ভাবধারা বলতে যে দুনিয়ার কোনো কিছু নিয়ে চিন্তায় থাকে না, সে পরকালের বিষয়গুলো নিয়ে একটু চিন্তায় থাকে। সো এরকম এর মাধ্যমে কবি নিজের অবস্থার সাথে হাসন রাজার মিল খুঁজে পান। আচ্ছা, হয়ার, কোথায় উইল আল্লাহ টেক হিম, আল্লাহ তাকে কোথায় নিয়ে যাবেন। হয়ার উইল হি ফাইন্ড রেস্ট, সে কোথায় শান্তি পাবে। সো এখানে মূলত বলছে মৃত্যু ও পরকালের চিন্তা, পৃথিবীতে ঘর না গড়া মানুষটির আত্মা কোথায় আশ্রয় পাবে, এই ভাবনাই হাসন রাজা উদ্বেল। ওকে, সো তারপর দিস ইজ আনসার্টেনিটি। হ্যাঁ, এটা আনসার্টেনিটি অর্থ কি? অনিশ্চয়তা। ব্রিংস, ব্রিংস বলতে আনা, আনয়ন করছে বা এই অনিশ্চয়তা হাসন রাজাকে আনছে। হিম তাকে, মানে কাকে? হাসন রাজাকে। টু টিয়ার্স, টিয়ার্স বলতে কাদা। হ্যাঁ, অর্থাৎ এই অনিশ্চয়তা তাকে কাঁদিয়ে তোলে। হ্যাঁ, এটার ব্যাখ্যাটা কি তাহলে? ভবিষ্যৎ সম্পর্কে হাসন রাজার জানার অক্ষমতা, হাসন রাজার ভবিষ্যৎ সে জানে না। হ্যাঁ, এইটা নিয়ে তার গভীর মানে দুঃখবোধ, সে অনেক দুঃখ প্রকাশ করে। সো তারপর ইফ অনলি হাসন রাজা হ্যাড নন হিজ ডেজ, যদি হাসন রাজা নন জানতো হিজ ডেজ তার দিনগুলো, হ্যাঁ দিনগুলো কেমন বা হিসাব যদি জানতো। সো এইটার দ্বারা বোঝায় যদি সে জানতো কতদিন বাঁচবে, তার জীবনে কতটুকু মূল্যবান, হ্যাঁ তার জীবন কতটুকু মূল্যবান, হয়তো সে জীবনের প্রতি আরও যত্নবান হয়তো। এইটার লাইনটা দ্বারা এইটাই বোঝাইছে। হি উড হ্যাভ পেইন্টেড, পেইন্টেড বলতে আঁকা, অঙ্কন করা। হিজ রুম, তার রুমকে আঁকতো। ইন ভাইব্রেন্ট হিউজ, ভাইব্রেন্ট হিউজ বলতে অনেক রঙিন করে সাজিয়ে তুলতো। যদি সে জানতো যে সে কতদিন বাঁচবে বা তার জীবনের অর্থটা কি আসলে, তাহলে তার ঘরকে রঙিন করে সাজিয়ে তুলতো। বুঝছো ভাইয়া? সো তারপর হ্যাঁ, এখানে এই যে এইটাই বলছে। তারপরে এই আগের লাইনগুলো আইছে, ও দে সে মাই হাউস ইজ নো গুড বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হেয়ার।
হ্যাঁ, আমি আসলে কি করব এখানে যদি আমি কিছুই না জানি। আচ্ছা, সো এখন আমাদের মূলত পরীক্ষায় তো আর কবিতা আসবে না। কবিতা যেমন আমরা সিন প্যাসেজ ওয়ানে কি দেখি ভাইয়া, একটা প্যাসেজ দেওয়া থাকে না, সো প্যাসেজ দেওয়া থাকে, দেন ওই প্যাসেজ থেকে আমরা মূলত প্রশ্ন সলভ করি, তাই না? বাট এই পোয়েমের ক্ষেত্রে তোমার পোয়েম থেকে কোশ্চেন আসবে, বাট পোয়েমটা কিন্তু দেওয়া থাকবে না। পোয়েমটা যদি দেওয়া থাকতো তাহলে তোমার জন্য অনেকটা ইজি হইতো, বাট দেওয়া যেহেতু থাকবে না, জাস্ট কোশ্চেন থাকবে, সেই ক্ষেত্রে আমাদের কোশ্চেনগুলো, আমরা তো পোয়েমটা ভালোভাবে বুঝছি, এখন আমাদের এগুলো অ্যান্সার করতে ইজি হবে এবং এক লাইনে তোমরা অ্যান্সার দিবা, বেশি বড় করা দরকার নেই, এক দেড় লাইন, এর বেশি না। সো আমরা কিছু প্রশ্ন সলভ করি যে কিভাবে প্রশ্নগুলো অ্যান্সার করতে, কয়েকটা দেখাইলেই তোমরা বৃত্তি পরীক্ষা দিবা, তোমাদের যথেষ্ট জ্ঞান আছে, জ্ঞান সম্পন্ন তোমরা। সো আমি জাস্ট কয়েকটা কিভাবে প্রশ্নগুলো লিখতে হয়, অ্যান্সার করতে হয় দেখাই দিই, দ্যাটস এনাফ। ওকে, সো আমরা দেখি হোয়াট, আমরা হোয়াট দ্বারা দেখবো। হ্যাঁ, হোয়াট ডু পিপল সেই অ্যাবাউট হাসন রাজাস হাউস, মানুষ হাসন রাজার বাড়ি সম্পর্কে কি বলে। সো এখন প্রশ্ন, এখানে যে এই যে ডুটা ব্যবহার করছে, সো আমি এখানে এটা বোঝাই, যখন তোমরা প্রশ্নে একটা কোশ্চেন করার ক্ষেত্রে ডু দেখবা সামনে, সো এই ডু থাকলে তোমরা ভার্বের প্রথম রূপ দিবা। বুঝছি ভাইয়া, ডু থাকলে কি দিব আমরা, ভার্বের প্রথম রূপ দিব। দেন যদি তোমরা ডাজ দেখো তাহলে ভার্বের সাথে অ্যাজ বা ইএস হয়ে যাবে ভাইয়া, বুঝছি। দেন যদি ডিড থাকে তাহলে ভার্বের 2 নাম্বার রূপ হবে। সো এই যে তিনটা বিষয়, এই তিনটা বিষয় মনে রাখবা। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টের বিষয়টা, বি কেয়ারফুল। হ্যাঁ, বি কেয়ারফুল, সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের বিষয়টা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, কারণ একটা সুন্দর সেন্টেন্স সাজাতে গেলে তোমাকে একজন প্রশ্ন করলো আর তুমি যদি এটাকে গোছানো উত্তরটা না দাও তাহলে এটা তোমার শুনতে বা দেখতে কিন্তু অনেক খারাপ লাগে। সো এখন তোমাকে বললো যে তুমি কোথায় যাচ্ছ, তুমি বললো আমি স্কুলে যাচ্ছি, ইংলিশ কি হবে, আই গো টু স্কুল। আই গোস টু স্কুল দিলে কিন্তু হচ্ছে না, গোস, এখানে গোস, গো এর সাথে ইয়েস হবে না। আচ্ছা, এইগুলা তোমার মেনটেন করতে হবে। বললো যে সে স্কুলে যাচ্ছে, এটার ইংলিশ কি হবে, হি গোস টু স্কুল, তুমি হি গো টু স্কুল দিলে হবে না। সো এরকম গ্রামারগুলো মেনটেন করতে হবে। আমি তোমাদের কিছুটা দেখাই দিই, দেখো। সো এখানে যেহেতু ডু আছে, সবার আগে আমাদের তো তোমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাজাতে হবে, তাই না? সো হোয়াট ডু, হ্যাঁ ওকে, ডু এর কিন্তু কোনো অর্থ নেই। ডু দ্বারা বোঝায় যে এখানে ভার্বের প্রথম রূপ হবে, ভার্বের সাথে এস বাই এস হবে, নাকি ভার্বের 2 নম্বর রূপ হবে, এইটাই। সো পিপল, পিপল আমরা ফার্স্টে দেখবো এই যে এটা সাবজেক্ট, পিপলটা কি ভাইয়া, সাবজেক্ট। দেন সেই, কথা বলা, এটা কি ভার্ব না, এটা ভার্ব। সো সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম। এখন ভার্ব যে পাইলাম, এটার কি কোনো চেঞ্জ হবে কিনা, না, কারণ ডু থাকলে ভার্ব প্রথম রূপ হয়, কোনো চেঞ্জ না। সো এক্ষেত্রে এখানে সেই, কথা বলা, ভার্বের প্রথম রূপ, সো সেই দিব। পিপল সেই দ্যাট, মানুষ বলল যে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, সাবজেক্ট ভার্ব। হ্যাঁ, মানুষ বলল যে হাসন রাজাস হাউস, আমরা উত্তরটা দিব। হোয়াট দ্বারা প্রশ্ন করলে মনে রাখবা, মানে ব্যাখ্যা হয়। ধরো আমি বললাম আজকে তোমার স্কুলে কি হয়েছে, কি, হোয়াট, তখন তুমি উত্তরটা দিবে এই যে এভাবে দিবা, আমার স্কুলে আজকে এইটা সেইটা হয়েছে, মানে একটা ব্যাখ্যা দিবা। সো এইরকম, পিপল সে দ্যাট হাসন রাজাস হাউস ইজ নো গুড, এই যে দেখছো, ইজ নো গুড মানে ভালো না, বা ইজ নট গুড ভালো না। আমরা কিন্তু ওই যে তোমার পয়েমে দেখছিলাম এই উত্তরটা। সো হোয়ার্ড হচ্ছে এইটা। আরেকটা দেখি এখানে ডাজের একটা পাইলাম। সো ডাজের তো কোনো অর্থ নেই, বাট এটা দ্বারা বোঝে, ভার্বের সাথে এস বেস হচ্ছে। সো এখানে দেখো এই যে ওয়ান্ট, এটা ভার্ব না, সো ভার্বের আগে যা থাকে তার সাবজেক্ট। সো আমরা ফার্স্টে হাসন রাজা বসাবো, এই যে হাসন রাজা। এখন ওয়ান্টের কি চেঞ্জ হবে, ওয়ান্টের সাথে এস বেস হবে। সো আমরা জানি ওয়ান্টের সাথে এস হয়। হাসন রাজা ওয়ান্টস টু বিল্ড, হাসন রাজাস ওয়ান্টস টু বিল্ড হোয়াট, কি, হাসন রাজা কি নির্মাণ করবে, বাড়ি নির্মাণ করবে, সো আ হোম, এটা দিলে উত্তর হয়ে যায়। বাট এক্সট্রা যদি আরেকটু লাগাতে যাও তাহলে দিতে পারো। বাট হি ওয়ান্ডার্স, সে মানে কি বলে, বিস্মিত। হাউ লং হি স্টে, সে কতদিন থাকবে। হ্যাঁ, এইটা। তারপর এখানে এই যে ডাজের নিয়ম তো আমরা দেখছি, এটা তোমরা প্রশ্নগুলা এখানে বাংলা অর্থ দেওয়া আছে কিন্তু প্রশ্নের সূত্রটা সুন্দর করে পড়ে ফেলবা। সো আমি আরেকটা নিয়ম দেখতেছি, এই যে হোয়াই, আমরা হোয়াইয়ের একটা নিয়ম দেখি। হোয়াই ডাজ, হোয়াই অর্থ কেন, কেন হাসন রাজা ক্রাই, ক্রাই বলতে কান্না করে, কেন হাসন রাজা কান্না করে। সো এইটার উত্তরটা কি আমাদের জানা আছে না ভাইয়া? হ্যাঁ, এখন সাজাবো কিভাবে এটা মেইন। সো এখানে ক্রাই, এটা তো ভার্ব, কান্না করা। সো ভার্বের আগে যা থাকে তা সাবজেক্ট, বা পরে যা থাকে তা সাবজেক্ট। সো হাসন রাজা, এই যে
হ্যাঁ, হাসন রাজা এটা হচ্ছে ভাইয়া সাবজেক্ট। সাবজেক্টের পর কার স্থান, ভার্বের স্থানে যে ক্রাই। সো এখন এখানে ডাজ আছে, সো অবশ্যই ভার্বের সাথে এস বিএস হবে, বাট এখানে নিয়ম হচ্ছে যদি ওয়াই থাকে লাস্টে, ওয়াই কাইটে আমাদের আই দিতে হবে, দেন এস বাই এস হবে। সো এই যে ক্রাইস, হাসন রাজা ক্রাইস, তারপর আমাদের একটা বিকজ দিতে হবে, অথবা হোয়াই দ্বারা থাকলে, হোয়াই যদি থাকে প্রশ্নে তুমি টু দ্বারাও যুক্ত করতে পারো, এইটাই। সো হাসন রাজা কেন কান্না করে, হাসন রাজা কান্না করে বিকজ, কারণটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, কারণ হি ডাজ নট নো হাউ মাচ টাইম হি স্টে বা হি হ্যাজ লেফট ইন লাইফ, তার জীবনের আর কতটুকু সময় বাকি আছে। সো এরকম বিভিন্ন অ্যান্সার দেওয়া যায়, তুমি তোমার মতো অ্যান্সার দিতে পারো বা এটাও মুখস্থ করে শিখে রাখতে পারো আর কি। সো আমরা হোয়ের অ্যান্সারও দেখলাম, আর কি আছে দেখি তো। হোয়াট, তারপর হোয়েন আছে, হোয়েন থাকলে মনে রাখবা যে এখানে একটা সময় হবে। আচ্ছা, সময় জাতীয় সেন্টেন্স হবে বা সময় হবে। হোয়েন, কখন উড হাসন রাজা হ্যাভ বিল্ড আ ভাইব্রেন্ট হিউজ, হাসন রাজা কখন একটি প্রাণবন্ত বাড়ি তৈরি করতেন। সো যদি হাসন রাজা জানতো যে কতদিন সে বাঁচবে, এই যে এটা কিন্তু আমরা পোয়েমে পাইছি। সো হি উড হ্যাভ বিল্ড আ ভাইব্রেন্ট হাউস, শেষ। সো এইরকম এগুলা দেখলে পারবা, বাকিগুলো সবই পারবা। ওকে, সো আমরা একটা দেখলাম। ওকে ভাইয়া, তারপর ভাইয়া আমরা 2 নাম্বার পয়েমটা দেখি, ইউনিট 1 লেসন 2b এর। সো 2 নাম্বারটা হচ্ছে দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডারিড কোয়াইল্ট। এমব্রয়ডারিড অর্থ হচ্ছে ভাই নকশা, আর কোয়াইল্ট অর্থ হচ্ছে কাঁথা, অর্থাৎ নকশা করা কাঁথা, বুঝছি ভাইয়া। এমব্রয়ডারি কোয়াইল্ট এটা লিখছে কে, জসিমউদ্দিন। ওকে, এখানে তোমার কবিতাটা সুন্দর করে দেওয়া আছে, আমরা জাস্ট প্রত্যেকটা লাইন বাই লাইন এটা দেখব। দেখো, এই যে স্প্রেডিং, এখানে স্প্রেডিং অর্থ কি ভাইয়া, ছড়ানো। স্প্রেডিং অর্থ ছড়ানো বা মেলে ধরা। দ্য এমব্রয়ডারিড অর্থ কি, নকশা করা কাঁথা, কোয়াইল্ট কাঁথা। সো রঙিন কাঁথাটা মেলে ধরে। সো এটার ব্যাখ্যাটা কি বোঝায়, দেখো, মেয়েটি একটি কারুকাজ করা কাঁথা বিছিয়ে দিচ্ছে। এই কাঁথাটি কেবল একটি কাপড় নয়, বরং তার মনের কথা বহনকারী প্রতীক। সো এখানে এমব্রয়ডারি কোয়াইল্ট বলতে এটা কবির ভাষায় ব্যবহার করছে। এখানে কাঁথা দ্বারা মূলত তার যে চিন্তা ভাবনা ওইটাকে ফুটিয়ে তুলছে, এখানে অনেক দুঃখ, আনন্দ, বেদনা, সো ওইগুলা মূলত ফুটিয়ে তুলছে আর কি। হ্যাঁ, সো আমাদের ওইভাবে নিতে হবে, কাঁথা ধরতে হবে না, কাঁথা যে হবে এমন না, ঠিক আছে। ওইটার ভিতরে থাকা মানুষের আনন্দ, সুখ, দুঃখ, পরিবেশ, প্রকৃতি, ওইগুলো আমাদের মানে থাকবে আর কি। সো এইটাই, একটা কাপড় নেই, বরং তার মনের কথা বহনকারী প্রতীক। তারপর দেখো, শি ওয়ার্কস, সে কাজ করে দ্য লাইভলং নাইট বলতে তো বুঝি রাত, লাইভলং মানে কি, সারা রাত। সে সারা রাত ধরে কাজ করে, মানে কি, মেয়েটি অবিরাম কাজ করে যাচ্ছে যেন নিজের আবেগ, ভালোবাসা দিয়ে কাঁথাটার মধ্যে কি, মানে কাঁথাটার প্রতিটি অংশে কিছু একটা বুনে দিচ্ছে, আর সেই বুনে দেওয়াটা হচ্ছে তার সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, এইটি। অ্যাজ ইফ অর্থ ভাইয়া যেন। হ্যাঁ, অ্যাজ ইফ অর্থ কি ভাইয়া, যেন হার পোয়েট ওয়ার, যেন তার প্রিয় কবি এখানে অন হিজ ব্রেভড প্লাইট, দেখো ব্রেভড অর্থ কি, তোমার সুখ, প্লাইট বলতে বারাক্রান্ত। সো সুখের বারাক্রান্ত, এর মানে কি বুঝে, দেখো এখানে কবি রূপকভাবে ব্যবহার করেছে, কাঁথা বোনা যেন কবিতা লেখা। মেয়েটি তার কষ্ট, বেদনা, অনুভূতিকে এমনভাবে বুনছে ঠিক যেমন একজন কবি তার দুঃখের কথা কবিতায় প্রকাশ করে। সো এরকম। আচ্ছা, মেনিয়া জয়, হ্যাঁ মেনিয়া জয় অনেক আনন্দ, অ্যান্ড মেনিয়া সরো অনেক দুঃখ, মানে অনেক আনন্দ আর অনেক দুঃখ। ইজ রাইটেন অন হার ব্রেস্ট বলতে হৃদয় বা বুক। হ্যাঁ, তার হৃদয়ে মানে এইগুলা লিখতেছে। সো এরকম ব্যাখ্যাটা কি, মেয়েটি হৃদয়, আনন্দ, বেদনায় পূর্ণ, এই কাঁথার মধ্যে সেই সমস্ত অনুভূতির প্রকাশ ঘটাইতেছে। হ্যাঁ, কাঁথার প্রত্যেকটা ফুরে তার যত আনন্দ আছে লাইফে, তার যত দুঃখ আছে, ওইগুলো ফুটাই তুলতেছে। আচ্ছা, দ্য স্টোরি অফ রুপলস লাইফ ইজ দেয়ার, রুপলের জীবনের কাহিনী রয়েছে তাতে। এখানে রুপলস একজন ব্যক্তি, লাইন বাই লাইন এক্সপ্রেসড, প্রত্যেকটা লাইন বাই লাইনে ওইগুলা ফুটাইয়া তুলতেছে, বুঝছি ভাইয়া। সো ব্যাখ্যাটা কি, কথাটি যেন রূপালের নামের মেয়েটির জীবনের দিনলিপি, প্রতিটি সেলাইয়ের একটি গল্প, প্রতিটি নকশা একটা স্মৃতি। হাউ উইল
হি বেয়ার দ্য পেইন, সে কিভাবে এই কষ্টটা সহ্য করবে, বেয়ার মানে ধারণ করবে, দ্য পেইন কষ্ট, মাদার মাকে প্রশ্ন করলো, মা সে কিভাবে এই কষ্ট সে সহ্য করবে। ব্যাখ্যা, মেয়েটি তার মাকে প্রশ্ন করছে যে ছেলেটির জন্য তার এই দুঃখ সে কি এই কষ্ট তার বুঝতে পারবে। এটা তোমার ওই যে মেয়েটার প্রশ্ন, রূপলের প্রশ্ন। আচ্ছা, অন দিস কোয়াইল্ড লাইস অল অফ মাইন, এই কথার মধ্যে রয়েছে আমার সমস্ত কিছু। অল দিস কোয়াইল্ড, কোয়াইল্ড বলতে কাঁথা, লাইস বলতে নিহিত আছে, অল অফ মাইন তার নিজের সমস্ত কিছুকে কাঁথার মধ্যে সে মানে কাঁথার প্রত্যেকটা ফুরে ফুরে গেঁথে রাখছে। অল মাই পেইন অ্যান্ড মাই গ্রিফ, পেইন অর্থ তো ব্যথা বুঝি, হ্যাঁ, গ্রেফ অর্থ হচ্ছে ভাইয়া দুঃখ বা বেদনা, অর্থাৎ আমার সব কষ্ট আমার দুঃখ এই কাঁথার মধ্যে। হ্যাঁ, সে বলেছে তার জীবনের সব বেদনা অভিজ্ঞতা সে এই কাঁথায় গেঁথে দিয়েছে। এটি কেবল একটা কাপড় নয়, তার আত্মার রচনা। এটা যে একটা কাঁথা এমন না, তার আত্মার রচনা। সো এমব্রয়ডার্ড লাইন বাই লাইন, এক একটি সেলাইয়ে এক একটা কাহিনী বোনা। হ্যাঁ, সো সো লে ইট, সো লেট, লেট লে অর্থ হচ্ছে শয়ন করা, ইট, হ্যাঁ, অন মাই গ্রেভ, গ্রেভ অর্থ কি বুঝি ভাইয়া, কবর, হ্যাঁ, কবর, তারপর মাদার, অর্থাৎ এই কথা আমার কবরের উপর বিছিয়ে দিবে মা। ঠিক আছে, সো মেয়েটি ইচ্ছে মৃত্যুর পরও এই কথা যেন তার সঙ্গে থাকে, যেন জীবনের কষ্টগুলো তার কবরের অংশ হয়। দিস পিকচার অফ মাই গ্রেভ, আমার দুঃখের এই ছবি। হ্যাঁ, অর্থাৎ কথাটি তার জীবনযাত্রার একটি চিত্র, দুঃখের, প্রেমের, শূন্যতার। দ্যাট হিজ অ্যান্ড মাইন আপন ইটস ব্রেস্ট, যেন তার আর আমার কষ্ট, মেই মিংলিং, হ্যাঁ, মিংলিং ফাইন্ড রিলিফ, এই কাঁথার বুকে মিলেমিশে শান্তি পায়। সো মেয়েটি আশা করে এই কাঁথা যখন তার কবরের উপর থাকবে, তার প্রেমিকও সেটি দেখে অনুভব করবে তার বেদনা, সেই মিলনের মধ্যে দিয়ে উভয়ের কষ্ট লাঘব হবে। মাগো মা। আচ্ছা আচ্ছা, আমরা পড়ছি তো, বুঝছি তো ভাইয়া মোটামুটি। এখন দেখো আমরা কোশ্চেনগুলা সলভ করব। সো এই যে, হোয়াট ডাজ দ্য উম্যান ডু অল নাইট উইথ দ্য এমব্রয়ডারিড কোয়াইল্ড, মহিলাটি সারা রাত নকশি কাঁথা দিয়ে কি করে। কি করে। সো এখানে হোয়াট কি, কি উত্তর চাইছে কি করে। সো আমরা আগে সাজাই সাবজেক্ট, এই যে এইটা তো তোমার ভার্ব, হ্যাঁ, এটা দ্বারা বুঝে ভার্বটা কয় নাম্বার হবে। সো এটা আসলে কোনো অর্থ প্রদান করে না। সো আমরা দেখি সাবজেক্ট কোনটা ভাইয়া, দা উইমেন। সো এখানেও দেখো এই যে ডু একটা ভার্ব আছে, সো এইটার কিন্তু অর্থ আছে, বাট এইটার কোনো অর্থ নাই। সো দা উমেন, ডু মানে কি করে, করা। সো দা উমেন কি করে, স্পেন্ড ব্যয় করে, দ্য হোল নাইট, এই যে দ্য হোল নাইট উইথ দ্য এমব্রয়ডারি কোয়াইল্ড। আচ্ছা, দ্য হোল নাইট স্টিচিং মানে গাঁথে, দ্য কোয়াইল্ড কাঁথার মধ্যে কি করে, গাঁথে, সুই গাঁথে, অ্যান্ড এডিং যুক্ত করে হার পেন গ্রিফ তার দুঃখ, অ্যান্ড লাইফ স্টোরি তার জীবন কাহিনী, জীবনের গল্প, ইনটু ইট এইটার মধ্যে, বুঝছি। এরকমভাবে প্রশ্নগুলো অ্যান্সার দিতে হবে। সো এই যে হোয়াট ডাজ দ্য এমব্রয়ডারিড কোয়াইল্ড সিম্বলাইজ ইন দ্য পোয়েম, কবিতায় নকশি কাঁথা কিসের প্রতীক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু। সো আমরা সাজাই দ্য এমব্রয়ডারিড কোয়াইল্ড, হ্যাঁ, তারপর সিম্বলাইজ, এটা হচ্ছে ভার্ব। এখন এই যে ডাজ আছে না, সো আমরা অ্যাজ বাই অ্যাজ দিয়ে দিব। সিম্বলাইজ এটা কি কি সিম্বলাইজ করে, আমরা জানি লাভ, ভালোবাসা, পেইন, ব্যথা অ্যান্ড মেমোরিজ, এগুলা সিম্বলাইজ করে না ভাইয়া। সো এগুলো দিয়ে দিবা। তোমরা তো এর মূল ভাবটা আমি তো তোমাদের ভালোভাবে বুঝাই দিছি মেবি, তাই না। সো তোমরা এগুলো পারবা। দেখো প্রশ্নগুলো, আর পিডিএফটা আমি তোমাদের প্রাইভেট গ্রুপে সুন্দর করে দিয়ে দিব, এই ভিডিওর কমেন্ট বক্স তোমরা ডাউনলোড করে নিবা। ধুমাইয়া পড়ে ফেলবা। আর এই যে প্রশ্নগুলো কালেকশন আছে না, আসবে আর ভিতর থেকে আসবে। আর কবিতাটা সুন্দর করে পড়বা, বুঝা বুঝা পড়বা। আর যেভাবে পড়াই দিতেছি দ্যাটস এনাফ, আর দরকার নেই। আর প্রশ্নগুলা তোমরা যদি প্র্যাকটিস করতে পারো, একেবারে 100 প্রিপারেশন হচ্ছে। সো 3 নাম্বারটা দেখি, দেখো 3 নাম্বার, ইউনিট 1 লেসন 5 এর এ। সো দ্য চিলড্রেন্স সং লিখছে কে, রাডিয়ার্ড কিপলিং, রাডিয়ার্ড কিপলিং লিখছে। সো আমরা দেখি কি বলছে, ল্যান্ড অফ আওয়ার বার্থ। আচ্ছা, এটা তো কবিতা না, আমরা প্রত্যেকটা দেখো এখানে স্তবক কয়টা, স্ট্রেঞ্জা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। অনেক সময় তোমাদের আসতে পারে যে কয়টা স্ট্রেঞ্জা,
সো 8টা স্ট্যান্জা, এগুলো একটু মাথায় রেখো। সো দেখো ফার্স্ট স্ট্যান্জাটা দেখি। ল্যান্ড অফ আওয়ার বার্থ, আমাদের জন্মভূমি। উই প্লেস টু থি, এখানে প্লেস, প্লেস অর্থ কি? প্লেস অর্থ হচ্ছে প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি, ঠিক আছে ভাইয়া? প্লেস অর্থ কি? প্রতিশ্রুতি। আর এখানে থি, 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 থি অর্থ হচ্ছে তোমার, ঠিক আছে? উই প্লেস টু থি, আমরা তোমার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, হ্যাঁ, বা প্রতিজ্ঞা করছি, অর্থাৎ আমরা আমাদের দেশের প্রতি দায়িত্ব ভালোবাসা নিবেদন করছি, হ্যাঁ। সো আওয়ার লাভ, আমার ভালোবাসা, আমাদের ভালোবাসা, অ্যান্ড টয়েল, আমাদের পরিশ্রম, ইন দ্য ইয়ার্স টু বি, আমাদের ভালোবাসা এবং আমাদের পরিশ্রম ভবিষ্যতের দিনগুলোর জন্য উৎসর্গ করব। অর্থাৎ দেশের উন্নতির জন্য আমরা কাজ করব, শুধু কথা নয়, কাজেও প্রমাণ করে দেখাবো। আচ্ছা, হোয়েন, যখন উই আর গ্রোন, আমরা বড় হব, অ্যান্ড টেক আওয়ার প্লেস, আমরা সমাজে জায়গা নিব, হ্যাঁ, অর্থাৎ তখন আমরা দায়িত্ববান নাগরিক হিসেবে আবির্ভূত হব। অ্যাজ ম্যান অ্যান্ড উইমেন অফ আওয়ার রেস, রেস বলতে ভাইয়া বুঝি জাতি, হ্যাঁ, রেস বলতে জাতি। অ্যাজ ম্যান, পুরুষ জাতি হিসেবে বা মহিলা জাতি হিসেবে, আমাদের জাতির নারী পুরুষ হিসেবে, অর্থাৎ আমরা আমাদের জাতির মর্যাদা রক্ষা করব। সো সেকেন্ড স্ট্যান্জাটা দেখি। ফাদার ইন হ্যাভেন, হ্যাভেন বলতে বুঝে ভাইয়া স্বর্গ, ঠিক আছে, বা জান্নাত। সো ফাদার ইন হ্যাভেন, হে স্বর্গের পিতা। হু লাভেস্ট অল, যিনি সকলকে ভালোবাসেন, হ্যাঁ, অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে এখানে প্রার্থনা করা হচ্ছে আর কি। সো অন হেল্প, হ্যাঁ, অন হেল্প, সাহায্য করো। থি, এই যে দেখো থি, থি, থি বলতে কি বোঝায়? তোমার। থি অর্থ কি ভাইয়া? তোমার। থি চিলড্রান, অর্থাৎ তোমার সন্তানদের সাহায্য করো। হয়েন দে কল, তারা যখন তোমাকে ডাকে বা ডাকবে। সো প্রার্থনা যেন শোনা হয় এবং দয়া যেন করা হয়। সো এটা বলছে দ্যাট দে মে বিল্ড, হ্যাঁ, দ্যাট দে মে, তারা সম্ভবত বিল্ড, নির্মাণ করবে বা গড়ে তুলবে, ফ্রম এজ টু এজ, যেন তারা যুগে যুগে গড়ে তুলতে পারে, অর্থাৎ একটি স্থায়ী ও মূল্যবান ভবিষ্যৎ। অ্যান আনডিফিল্ড, হ্যাঁ, আনডিফিল্ড অর্থ কি? আনডিফিল্ড অর্থ হচ্ছে কলঙ্কহীন, আর হেরিটেজ অর্থ হচ্ছে উত্তরাধিকার। একটি কলঙ্কহীন উত্তরাধিকার যেন গড়ে তুলতে পারে আর কি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য পবিত্র ও সৎ ঐতিহ্য রেখে যেতে চাই। আচ্ছা, তারপর দেখি, তারপর থার্ড স্ট্যান্জাটা দেখি। টিচ আস, শিখাও আমাদের। টু বিয়ার, বিয়ার বলতে বহন করতে। দ্য ইয়ক ইন ইয়থ, ইয়থ বলতে তো বুঝি যুবক বা তরুণ, আমাদের শেখাও তরুণের দায়িত্ব নিতে, হ্যাঁ, ইয়ক, দায়িত্ব নেওয়া। টিচ আস, শিখাও, টু বেয়ার দ্য ইয়ক ইন ইয়থ, দায়িত্ব নিতে, যেন আমরা ছোটবেলা থেকে কষ্ট ও দায়িত্বের মূল্য বুঝি। উইথ স্ট্রিট ফাস্টনেস, স্ট্রিট ফাস্টনেস অর্থ হচ্ছে দৃঢ়তা, অ্যান্ড কেয়ারফুল, কেয়ারফুল অর্থ কি? মানে এখানে কেয়ারফুল অর্থ বুঝাইছে শেখাও, আর ট্রুথ অর্থ হচ্ছে সততা, অর্থাৎ দৃঢ়তা ও সততার সাথে তা পালন করতে শেখাও, হ্যাঁ। তারপর দ্যাট ইন আওয়ার টাইম, যেন আমাদের সময়ে। থি, থি অর্থ তোমার। গ্রেস, গ্রেস অর্থ হচ্ছে করুণা। মে গিভ, গিভ অর্থ প্রদান করা, যেন আমাদের সময়ে তোমার করুণা প্রদান করো, অর্থাৎ যেন আমাদের পরিশ্রম সফল হয় সৃষ্টিকর্তার আশীর্বাদে। দ্য ট্রুথ, সত্য। হোয়ার বাই দ্য নেশনস লিভ, সেই সত্য যে জাতিগুলো টিকে থাকার মূল শক্তি। সো ফোর্থ স্ট্যান্ডার্ড দেখি। টিচ আস, শেখাও আমাদের। টু রুল, হ্যাঁ, আওয়ার সেলফ, নিজেদেরকে। আওয়ার সেলফ কি? নিজেদের। অলওয়েজ, সবসময়। রুল বলতে কি? নিয়ন্ত্রণ, অর্থাৎ আমাদের শেখাও নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ সবচেয়ে বড় শিক্ষা। কন্ট্রোলড, কন্ট্রোলড অর্থ হচ্ছে পরিশ্রুত, অ্যান্ড ক্লিনলি, নিয়ন্ত্রিত, নাইট অ্যান্ড ডে, দিন রাত যেন আমরা পরিশ্রুত, নিয়ন্ত্রিত থাকি, অর্থাৎ শারীরিক, মানসিক ও চারিত্রিকভাবে। দ্যাট উই মে ব্রিং ইফ নিড অ্যারাইজ, যেন প্রয়োজন হলে আমরা দিতে পারি, অর্থাৎ যদি কোনো আত্মত্যাগের প্রয়োজন হয় তখন যেন আমরা ঝাঁপিয়ে পড়তে পারি। নো মেমড, নো মেমড, মেমড অর্থ হচ্ছে বিকলাঙ্গ, অ্যান্ড অর্থলেস, অর্থলেস অর্থ হচ্ছে মূল্যবান, হ্যাঁ, স্যাক্রিফাইস, অর্থাৎ বিকলাঙ্গ বা মূল্যহীন আত্মবলি, যেন আত্মবলি নয়, বিকলাঙ্গ বা মূল্যহীন আত্মবলি নয়।
যেন আমাদের আত্মত্যাগ পরিপূর্ণ অর্থবহ হয়। সো তারপর 5 স্ট্যান্ডারটা দেখি, টিজা শেখাও আমাদের টু লুক ইন অল আওয়ার ইনস, আমাদের শেখাও সব কাজে যেন আমরা তাকাই বিচার বা সিদ্ধান্তের সময়। অন থি তোমার, ফর জাস অর্থাৎ তোমার দিকে বিচারকের চোখ। অন থি তোমার, ফর জাস, জাজ বলতে বিচারক, তোমার দিকে বিচারকের চোখ, অ্যান্ড নট আওয়ার ফ্রেন্ডস, বন্ধুদের নয়। সো এখানে মূলত এটা দ্বারা বোঝাইছে যে বন্ধুদের বলতে আমরা অনেক সময় পক্ষপাতিত্ব করি, বাট এখানে পক্ষপাতিত্ব তুমি করতে পারবে না তুমি যখন বিচারক হবা। পক্ষপাত না করে সৃষ্টিকর্তাকে চূড়ান্ত নেই বিচারক হিসেবে ধরি। দ্যাট উই যেন আমরা, উইথ হি তোমার সাথে, মে ওয়াক, ওয়াক বলতে চলতে পারা, আর আনকর্ড নির্ভয়ে যেন আমরা তোমার সাথে নির্ভয়ে চলতে পারি। সো বয়ের বা চাপের কাছে নতি স্বীকার না করি। বাই ফেয়ার অফ ফেভার অফ দ্য ক্রাউড, জনমনের ভয় বা তুষামুদের দ্বারা নয়। এখানে ফেয়ার, ফেয়ার বলতে ভয়, আর ফেভার, ফেভার বলতে কি বোঝায়, তুষামুদ, আর ক্রাউড বলতে তোমার জনাকীর্ণ বা জনমত এরকম বোঝে আর কি। জনমতের ভয় বা তোষামতের ধারা নয়, অর্থাৎ জনতার প্রশংসা বা নিন্দার নেই, ন্যায়ের পথে থাকি। সিক্সথ স্ট্যান্জা, টিচ আস শেখাও আমাদের দ্য স্ট্রেংথ, স্ট্রেংথ অর্থ হচ্ছে শক্তি, দ্যাট ক্যান নট সিক, সিক বলতে খুঁজা, অর্থাৎ আমাদের শেখাও এমন শক্তি যা খুঁজে না, দুর্বলকে কষ্ট দেওয়ার মতো ক্ষমতা না চাই। বাই ডিড কর্মে, অর থটস চিন্তা ভাবনায়, অর টু হার্ট, হার্ট বলতে কি বোঝায়, কষ্ট, দ্য উইক দুর্বল। সো কর্মে বা চিন্তায় দুর্বলদের কষ্ট না দিতে সহানুভূতি ও মানবতা থাকুক। দ্যাট আন্ডার থি উই মেই পসেস, যেন তোমার আশীর্বাদে আমাদের থাকে। ম্যানস স্ট্রেংথ শক্তি, টু কমফোর্ট ম্যান ডিস্ট্রেস, ডিস্ট্রেস অর্থ হচ্ছে দুঃখ, মানুষের দুঃখ লাঘব করার ক্ষমতা। 7 স্ট্যান্ডাটা দেখি, টিচার শেখাও আমাদের ডিলাইট, ডিলাইট বলতে কি বোঝায়, আনন্দ, ডিলাইট অর্থ ভাই আনন্দ। ইন সিম্পল থিংস, সিম্পল থিংস বলতে ছোটোখাটো যে বিষয়গুলো আছে না বা জিনিসগুলো আছে না ওইগুলাতে। সো আমাদের শেখাও সহজ জিনিসে যেন আনন্দ খুঁজে পাই। আচ্ছা, তারপর অ্যান্ড মির্থ, মির্থ বলতে বোঝায় আনন্দ, দ্যাট হ্যাড নো বিচার, বিচার বলতে তিক্ত, আর স্প্রিংস অর্থ হচ্ছে ভাইয়া ঝর্ণা, স্প্রিংস অর্থ ঝর্ণার, এখানে বুঝাইছে উৎস, এমন আনন্দ যার উৎসে কোনো তিক্ততা নেই। ফরগিভনেস ক্ষমা শেখাও, ফ্রি অফ ইভেল, ইভেল অর্থ মন্দ, বাট এখানে ফ্রি অফ ইভেলটার অর্থ বলতে অন্যায় ভুলে যাই, অর্থাৎ এমন ক্ষমা শেখাও যেন আমরা অন্যায়টা ভুলে যাই। অষ্টম স্ট্যান্ডাটা দেখি, অ্যান্ড লাভ টু অল ম্যান, পৃথিবীর সব মানুষের প্রতি ভালোবাসা চাই। নিথ দ্য সান, সূর্যের নিচে এরকম বোঝায় আর কি। বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধ, আচ্ছা, ল্যান্ড অফ আওয়ার বার্থ, হে জন্মভূমি, আওয়ার ফেথ, হ্যাঁ আমাদের বিশ্বাস, আওয়ার প্রাইড আমাদের গর্ব, দেশ মানে পরিচয়, অহংকার। সো ফর হুজ ডিয়ার সেক আওয়ার ফাদার্স ডাইড, যাদের ভালোবাসায় আমাদের পূর্বপুরুষরা প্রাণ দিয়েছিল। হ্যাড, হ্যাড বলতে মস্তিষ্ক, হার্ট হৃদয়, অ্যান্ড হ্যান্ড হাত, থ্রো দ্য ইয়ার্স টু বি। সো আমাদের মস্তিষ্ক হৃদয় ও হাত তোমার জন্য উৎসর্গিত থাকুক চিরকাল। সো আমরা পড়লাম, এখন কয়েকটা কোশ্চেন আমরা সলভ করতে পারি। দেখো, হোয়াট ডু দ্য চিলড্রান প্রমিস টু দেয়ার মাদারল্যান্ড, শিশুরা তাদের মাতৃভূমির কাছে কি প্রতিজ্ঞা করে। সো আমরা এটা সাজাবো কিভাবে, দেখো, দ্য চিলড্রান এটা হচ্ছে সাবজেক্ট লিখলাম, দেন প্রমিস এটার কোনো চেঞ্জ হবে না, এটা ভার্ব কারণ ডু আছে। সো প্রমিস, দ্য চিলড্রান প্রমিস করছে, হ্যাঁ মাদারল্যান্ডের কাছে কি প্রমিস করছে, টু লাভ ভালোবাসা, ভালোবাসা তাদের মাদারল্যান্ড মাতৃভূমির কাছে কি করছে, যে বাচ্চারা ভালোবাসা প্রমিস করছে, এবং হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম এইটা তারা প্রতিজ্ঞা করছে আর কি। সো এরকম। ডু ইউ লাইক দ্য পোয়েম, হোয়াই, হ্যাঁ ইয়েস আই লাইক দ্য পোয়েম, হোয়াই কেন, কেনটা দিয়ে দিই ভাই, যে কারণ তো তোমরা জানোই আছে। সো এইগুলা প্রশ্নগুলো সুন্দর করে ভাইয়া দেখে নিবা, 12-13টা প্রশ্ন আছে। সো আমরা এখন 4 নাম্বার পয়েমটা দেখি, ইউনিট 2 লেসন 5 এর আ লিটল প্লান্ট, একটি ছোট চারা গাছ। ওকে, সো আমরা দেখো এখানে পড়ি, ইন দ্য হার্ট, হার্ট বলতে আমরা বুঝি হৃদয়, বাট এখানে হার্ট বলতে বুঝেছে চারা গাছের গভীরে বা অন্তর এরকম। অফ আ সিড, সিড বলতে কি বুঝি আমরা, বীজ, অর্থাৎ একটা বীজের গভীরে, বাট এটার কাব্যিক অর্থটা কি, বীজের ভিতরের কেন্দ্রে বা অন্তরে। আচ্ছা, বারিড, বারিড অর্থ কি বলো, বারিড অর্থ, বারিড অর্থ হচ্ছে পুঁতে ফেলা,
হ্যাঁ, ডিপ, ডিপ বলতে গভীরে, সো ডিপ অনেক গভীরে। সো গভীরভাবে মাটির নিচে পুঁতে রাখা ছিল চারা গাছটা বা বীজটা আর কি, সরি বীজটা মাটির অনেক নিচে মানে পুঁতে রাখা হয়েছিল। সো তারপর আর ডিয়ার লিটল প্লান্ট, ডিয়ার বলতে তো বুঝি প্রিয়, লিটল ছোট প্লান্ট বলতে চারা গাছ, একটা ছোট প্রিয় গাছ। এখানে বুঝেছে সেই বীজের ভিতরে একটা ছোট চারা গাছ লুকানো ছিল। লেই, লেই বলতে শয়ন করা এরকম। ফাস্ট অ্যাসলিপ মানে গভীর ঘুমে, ফাস্ট অ্যাসলিপ অর্থ কি ভাইয়া? গভীর ঘুমে চারা গাছটা কি হয়েছে? ঘুমিয়েছিল। হুম, তারপর ওয়াক জাগো সেড দ্য বয়েস। সো একটা কণ্ঠস্বর বললো জাগো চারা গাছ, চারা গাছ তুমি জাগো, বা বীজটাকে বলতেছে আর কি জাগার জন্য। অফ দ্য রেইন ড্রপস ব্রাইট, এখানে ড্রপস, ড্রপস বলতে তো বুঝি ফোঁটা, রেইন ড্রপস বৃষ্টির ফোঁটা, ব্রাইট মানে উজ্জ্বল, উজ্জ্বল, ব্রাইট বলতে কি বুঝি? উজ্জ্বল। অর্থাৎ এই যে বয়েসটা দিছে, বয়েসটা কার? রেইন ড্রপসের, রেইন বৃষ্টির এই বয়েসটা। সো সেই কণ্ঠস্বর ছিল কি? উজ্জ্বল বৃষ্টির ফুটার। এই যে বয়েসটা দিছে, এই বয়েসটা কার? তোমার রেইন ড্রপসের বয়েসটা, রেইন ড্রপস ব্রাইটের, বৃষ্টির উজ্জ্বল মানে উজ্জ্বল বৃষ্টির ফুটার ছিল বয়েসটা। দ্য লিটল প্লান্ট হেয়ার্ট, লিটল প্লান্ট ছোট চারা গাছটা হেয়ার্ট করে ফেলছে, মানে শুনে ফেলছে যে ডাকটা, বৃষ্টির ডাকটা শুনে ফেলছে। অ্যান্ড রুজ টু সি, এবং রুজ, রুজ বলতে উঠা, টু সি আর উঠলো দেখতে। কে ডাকলো? উঠতে, চারা গাছটা দেখতেছে আর কি, উঠে। সো হোয়াট দ্য ওয়ান্ডারফুল, কি রয়েছে সেই আশ্চর্য, অর্থাৎ বাইরের জগৎ সম্পর্কে কৌতূহলী হয়ে উঠলো চারা গাছটা আর কি। আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি, বাইরের জগৎটা আসলে কেমন, চারাটি জানতে চায় বাইরের পৃথিবী কতটা সুন্দর ও বিস্ময়কর। সো এখন কিছু কোশ্চেন দেখো। হোয়ার, কোথায়, ইজ দ্য লিটল প্লান্ট স্লিপিং, অর্থাৎ ছোট গাছটা কোথায় ঘুমিয়েছিল। সো এটার অ্যান্সার তো আমরা জানি। এখন সাবজেক্টটা সাজাই। এই যে সাবজেক্ট কোনটা? দ্য লিটল প্লান্ট, এটা সাবজেক্ট, দেন ভার্ব এই যে ইজ, অবজালারি ভার্ব। সো আমরা ইজটা দিব। দ্য লিটল প্লান্ট ইজ স্লিপিং, ঘুমিয়ে আছে। কোথায়? হোয়ার, হোয়ার দ্বারা প্রশ্ন করলে মূলত একটা জায়গার নাম হবে কোথায়। কোথায়? ইনসাইড আ সিড, ইনসাইড আ সিড বীজের গভীরে বা অন্তরে মূলত চারা গাছটা কি আছিল? ঘুমিয়েছিল। হু স্পুক দ্য লিটল প্লান্ট, দেখো হু, হু দ্বারা প্রশ্ন করলে মনে রাখবা কে, একজন ব্যক্তির নাম হবে, বাট এখানে হু বলতে বোঝাই কাকে, কে স্পোক কথা বলছিল টু দ্য লিটল প্লান্ট, চারা গাছটার সাথে। দ্য রেইন ড্রপস, এই যে এতটুকু। সো তারপর যা আছে তা লিখে দিবা, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, ঠিক আছে। সো এইভাবে অ্যান্সার করবা। সো তোমাদেরকে মোটামুটি ধারণা দেয়া দিচ্ছি কিভাবে অ্যান্সারগুলো করা লাগে। তারপর এখানে আছে হাউ ডিপ, কত গভীরে, ইজ দ্য সিড, বীজটা বারিড পুতিত হয়েছিল, ইন দ্য পোয়েম আ লিটল প্লান্ট। সো কত গভীরে, এখান দেখো ইট ইজ বারিড ডিপ, সো ডিপ অনেক গভীরে, সো ডিপ, ইট ইজ বারিড সো ডিপ অনেক গভীরে। সো এগুলো দেখলে পারবা। আচ্ছা, তারপর আমরা 5 নাম্বার সর্বশেষ, আজকের ক্লাসের সর্বশেষ একটা পোয়েম পড়াবো, দেন শেষ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 6 তারিখের চ্যালেঞ্জের ক্লাসগুলো। 7 তারিখও আমাদের এরকম পোয়েমের একটা ক্লাস আছে, আর বাকি 4টা আমরা সলভ করব। আমি সলভ করে দিব তোমাদের। সো 5 নাম্বারটা দেখো, ইউনিট 3 লেসন 2 এর এ। এটা কি? অর্ডি অ্যান্ড সলিটিউড। এটা লিখছে কি? আলেকজান্ডার পোপ, এটা লিখছে আলেকজান্ডার পোপ। সো আমরা এটা দেখো, আমরা এখানে স্ট্যান্সা কয়টা দেখতে পারতেছি ভাইয়া? 1টা 2টা 3টা 4টা 5টা, অলমোস্ট 5টা, হ্যাঁ 5টা। সো অনেক সময় তোমাদের পরীক্ষা আসতে পারে যে স্ট্যান্সা কয়টা, এটা। সো 5টা। সো স্ট্যান্সা 1টা দেখে দেখো, হ্যাপি দ্য ম্যান, সুখী সেই মানুষ, হুজ উইজ অ্যান্ড কেয়ার। এখানে উইজ বলতে হচ্ছে চাওয়া পাওয়া, ওয়াইজ অর্থ কি? এখানে চাওয়া পাওয়া। আর কেয়ার, কেয়ার বলতে কি? চিন্তা, হ্যাঁ চিন্তা। সো সুখী সেই মানুষ যার চাওয়া পাওয়া ও চিন্তা খুবই সামান্য। আচ্ছা, এখানে ব্যাখ্যা দিয়েছে দেখো, কবি এমন মানুষকে সুখী বলে মনে করেছেন যার আকাঙ্ক্ষা কম এবং মন শান্ত। আচ্ছা দেখো, আ ফিউ, এই যে আ ফিউ অর্থ হচ্ছে ভাইয়া অল্প, আ ফিউ অর্থ কি ভাইয়া? অল্প। প্যাটার্নাল, প্যাটার্নাল অর্থ হচ্ছে পৈতৃক, প্যাটার্নাল অর্থ কি ভাইয়া? পৈতৃক, মনে থাকবে। আর অ্যাক্রেস, অ্যাক্রেস অর্থ হচ্ছে সম্পত্তি, হ্যাঁ পৈতৃক সম্পত্তি। বাউন্ড, বাউন্ড বলতে সীমাবদ্ধ, বাউন্ড অর্থ কি ভাইয়া? সীমাবদ্ধ। অর্থাৎ যে তার পিতৃ সম্পত্তির ছোট জমির মধ্যে সীমাবদ্ধ, যার নিজের জমি জমা আছে এবং সে তাতেই সন্তুষ্ট, মানে যে ক্ষুদ্র জমি জমা আছে তাতেই সে সন্তুষ্ট। কন্টেন্ট টু ব্রেথ, হ্যাঁ ব্রেথ বলতে শ্বাস নেওয়া। হিজ নেটিভ এয়ার, নেটিভ বলতে কি বোঝায়? নেটিভ এখানে বুঝাইছে জন্মভূমি
বা নিজ এরিয়া এলাকা, সো এয়ার বলতে তো বায়ু বুঝি। সো যে তার নিজ জন্মভূমির বাতাসে শ্বাস নিয়ে তৃপ্ত, হ্যাঁ, কোনো অভিযোগ নাই। সো এইটাই, ইন হিজ উন গ্রাউন্ড, তার নিজের ভূমিতে, এখানে তার নিজের জমিতে বা নিজের ঘরে শান্তিতে থাকে। স্ট্যাঞ্জার টুরটা দেখি, হুজ হার্টস, এখানে হার্টস বলতে হচ্ছে গরুর পাল, উইথ মিল্ক, যার গরুর পাল মিল্ক দেয়, দুধ দেয়, হুজ ফিল্ডস, যার মাঠ, উইথ ব্রেড, ব্রেড বলতে রুটি বা খাদ্য বুঝিবার, এখানে ব্রেড শব্দটা দ্বারা বুঝাইছে ফসল দেয়, যার ক্ষেত ফসল দেয়। ওকে, সো তার জীবনযাপন স্বনির্ভর, সে নিজেই তার প্রয়োজন মেটাতে পারে, কারোর উপর নির্ভর না। হ্যাঁ, সো হুজ ফ্লক্স, ফ্লক্স বলতে পশু, পশুর জাক, হ্যাঁ, পশুপালন সাপ্লাই, এই যে পশুর জাক কি করে, জাক কি করে সাপ্লাই, পশুগুলা কি করে সাপ্লাই করে, তাকে সরবরাহ করে। উইথ, এই যে এটিয়ার, এটিয়ার অর্থ হচ্ছে পোশাক, তাকে পোশাক প্রদান করে, অর্থাৎ পশুর লোম বা চামড়া থেকে সে কাপড় তৈরি করতে পারে। হুজ ট্রিজ, হুজ ট্রিজ, তার গাছ, ইন সামার, গ্রীষ্মকালে, আইল্ড হিম শেড, অর্থাৎ গ্রীষ্মকালে কি করে তার গাছ ছায়া দেয়। তারপর ইন উইন্টার ফায়ার, শীতকালে আগুন জ্বালাতে কাঠ দেয়। স্ট্যাঞ্জার থ্রিটা দেখি, ব্লেসড, ব্লেসড অর্থ ধন্য সেই মানুষ, হু ক্যান আনকনসার্নটলি ফাইন্ড, আনকনসার্নটলি মানে কি চিন্তামুক্তভাবে, ফাইন্ড পায় বা অনুভব করতে পারে, অর্থাৎ যার জীবনে সে দুশ্চিন্তা বা অহেতুক ব্যস্ততা, অর্থাৎ যার জীবনে নেই দুশ্চিন্তা বা অহেতুক ব্যস্ততা, বুঝতে পারছি ভাইয়া। আওয়ার্স ঘন্টা, ডেজ দিন, অ্যান্ড ইয়ার্স বছর, স্লাইড সফট এওয়ে, সফট এওয়ে অর্থ হচ্ছে শান্তভাবে, স্লাইড কেটে যায়, যার ঘন্টা দিন এইগুলা শান্তভাবে ভাইয়া কেটে যায়, বুঝছি। দেন দেখো, ইন হেলথ অফ বডি, দেহে সুস্থতা, পিস অফ মাইন্ড, মনে শান্তি নিয়ে, অর্থাৎ সে শারীরিক ও মানসিকভাবে সুখী। কোয়াইট বাই ডে, দিনে থাকে শান্ত পরিবেশ, হ্যাঁ, দিনে থাকে শান্ত পরিবেশ, অর্থাৎ তার প্রতিদিনের জীবনেও রয়েছে প্রশান্তি। স্ট্যাঞ্জা 4, সাউন্ড স্লিপ বাই নাইট, রাতে গভীর ঘুম, স্টাডি অ্যান্ড ইজ, আরাম ও জ্ঞানের চর্চা, অর্থাৎ তার জীবন ভারসাম্যপূর্ণ পরিশ্রম ও বিশ্রামের মধ্যে। তারপর টুগেদার মিক্সড সুইট রিক্রিয়েশন, দুটো মিলিয়ে মিষ্টি বিনোদন, রিক্রিয়েশন দুইটা মিলাইয়া, মিক্সড সুইট মিষ্টি একটা বিনোদন, অর্থাৎ কাজের ফাঁকে বিনোদন উপভোগ করতে জানে। অ্যান্ড ইনোসেন্স হুইজ মোস্ট ডাস প্লিজ, আর থাকে নিষ্পাপ জীবন, ইনোসেন্স নিষ্পাপ জীবন, হুইজ মোস্ট ডাস প্লিজ, সবচেয়ে আনন্দ দেয়, প্লিজ অর্থ আনন্দ দেওয়া, তার জীবন সরল ও নির্দোষ, যা তাকে প্রকৃত সুখ দেয়। উইথ মেডিটেশন, ধ্যান ও চিন্তায় পূর্ণ, ঠিক আছে। মেডিটেশন অর্থ কি ধ্যান, ধ্যান করা, ধ্যান ও চিন্তায় পূর্ণ, সে ধ্যান করে আত্মচিন্তায় মগ্ন থাকে। তারপর সর্বশেষ স্ট্যাঞ্জাটা দেখি, দোস লেট মি লিভ, আমিও যেন এমনভাবে বাঁচি বা আমরাও যেন এমনভাবে বাঁচি, আনসিন আননোন, অদেখা অপরিচিত হয়ে। আচ্ছা, কবি এখানে খেতে চান না, শান্ত নির্জন জীবনযাপন চান, যেমন আননোন, আনসিন, অদেখা বা অপরিচিত বলতে কি বোঝায়, তার খ্যাতি দরকার নাই, সে যেন শান্ত নির্জন জীবন একটা চায়। দোস আনলেমেন্টেড লেট মি ডাই, এমনভাবে মারা যায় যাতে কেউ কাঁদে না, যখন কবি থাকবে না তখন যেন কেউ তার জন্য কান্না করবে না, সে এইটা যাচ্ছে। সো মৃত্যুর সময়ও যেন অস্ত্রবিহীন বিদায় হয়। স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড অ্যান্ড নট আ স্টোন, যেন আমি চুপচাপ পৃথিবী থেকে হারিয়ে যাই, অর্থাৎ তার চলে যাওয়া যেন অদৃশ্যভাবে হয়, কেউ যেন টের না পায়। টেল হোয়ার আই লাই, এমনকি একটা পাথরও না জানায় আমি কোথায় শুয়ে আছি, কবি এটা প্রত্যাশা করে। সো কবি চান না কবরের চিহ্নও থাকুক, একেবারে নিঃশব্দে হারিয়ে যেতে চান। সো আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন দেখো এখানে ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, হোয়াট থিং ডাজ আ হ্যাপি ম্যান হ্যাভ, একজন সুখী মানুষের কি কি জিনিস থাকে। সো এখানে আমরা আনসারটা দেবো কি, এই যে এটা তো ভার্ব, সো আমরা এটা দেবো সাবজেক্ট, যে আ হ্যাপি ম্যান, একজন সুখী মানুষের, দেখো এখানে আবার ভার্ব, সো আমরা হ্যাভ নিব না, আমরা হ্যাস নিলাম কেন ভাইয়া, আ হ্যাপি ম্যান এটা কি সিঙ্গুলার ভার্ব না, সরি সিঙ্গুলার সাবজেক্ট না, এখানে সাবজেক্ট হচ্ছে ভাইয়া কি সিঙ্গুলার, সো সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার নিয়ম কি ভার্বের সাথে হ্যাজ বেস থাকবে, আর হ্যাভ হ্যাজ হচ্ছে একসাথে, সো এই ক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হবে, সো যার কারণে হ্যাজ হইল। আ হ্যাপি ম্যান হ্যাজ, যেই মাত্র তোমরা এখানে হ্যাভ দিবা ঠুস করে এভাবে কেটে দিবে, ঠিক আছে, ঠুস করে কেটে দিবে, তোমাদের প্রশ্নের অ্যান্সার হয়েছে বাট কেটে দিবে। আ হ্যাপি ম্যান হ্যাজ
হ্যাঁ, কি জিনিস থাকে? আ ফিউ প্যাটার্নাল অ্যাক্রেস বাউন্ড, কিছু অল্প পৈতৃক মানে জায়গা জমি থাকে আর কি, এইটাই, এটার অ্যান্সারটা আমরা দেখছি না ভাইয়া। তারপর হাউ ডাস হি উইশ টু ডাই, সে কিভাবে মরতে চাই, সো এইটাও আমরা জানি। হি এজ এ হি সাবজেক্ট, উইশ ভার্ব, এই যে ডাজ আছে আমরা উইশেস ইয়াস দেব, হি উইশেস টু ডাই, সে মরতে চায় আনসিন অ্যান্ড আনল্যামেন্টেড। এই যে এতটুকু কথা, এটা তোমরা পড়লেই পারবা, কবিতা যেহেতু ভালোভাবে বুঝছো তাই না। সো এরকম আর কি আছে, এগুলো বোঝানোর টাইম লস করার দরকার নাই। হু ইজ ব্লেসড ম্যান, একজন ধন্য মানুষ কে? সো আ ব্লেসড ম্যান, একজন ধন্য মানুষ, ইজ ওয়ান, এমন একজন মানুষ, হু লিভস, বাস করে, ইন পিস, শান্তিতে, গুড হেলথ, যার ভালো স্বাস্থ্য আছে, অ্যান্ড কন্টেনমেন্ট, ঠিক আছে। সো এরকম এখানে 12টা মাত্র দেওয়া আছে। আশা করি এই যে এইগুলো আমি তোমাদের প্রাইভেট গ্রুপে দিয়ে দেবো, আর এইগুলো পড়লে মানে বৃত্তি পরীক্ষার জন্য এনাফ, দ্যাটস এনাফ, আর দরকার নেই, ঠিক আছে। আর বানায় দিলেও তোমরা নিজেরাই মানে লিখে আসতে পারবা, বুঝছো, প্যারা নেওয়ার দরকার নেই। সো এইগুলাই পড়ো, এগুলাই তোমার জন্য ফাইনাল প্রস্তুতি ভালো হবে। সো একটু ভালোভাবে পড়াশোনা করবা, ঠিক আছে। আর চ্যালেঞ্জ, এই 15 দিনের চ্যালেঞ্জটা যদি ভাইয়া তোমরা কমপ্লিট করতে পারো, তাহলে আশা করি ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষায় যেতে পারবো এবং অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবো। সো আজকের ক্লাসটা এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, টেক কেয়ার।